নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ এই অনুষ্ঠান, আমাদের ঘণ্টাখানেকের সকাল। যদি কোনো অন্যায় হয় আপনার সঙ্গে, তাহলে প্রতিকারের জন্য কোথায় যাবেন? অবশ্যই পুলিশ এবং প্রশাসনে। আমাদের রাজ্যে যেটা প্রায়শই হয়, সেখানে যদি সুবিচার না পান, কোথায় কাদের দ্বারস্থ হবেন? অবশ্যই বিচার ব্যবস্থার। সত্যি বলতে কি, গোটা দেশে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ এই বিচার ব্যবস্থা, এবং বিচার ব্যবস্থার ওপর জনগণের ভরসা ক্রমশ বাড়ছে। কিন্তু এই রাজ্যের মাটিতে এই 2015-এ দাঁড়িয়ে যদি আমরা শুনি যে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার যাদের মাধ্যমে আমাদের কাছে আসবে, যাদের মাধ্যমে আইনের শাসন প্রতিফলিত হবে, সেই বিচারপতি বা বিচারকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, যদি সেই বিচারকদের প্রতি মুহূর্তে হুমকির শিকার হতে হয়, তাদের সামনে এজলাসে প্রকাশ্য গালিগালাজ চলতে থাকে, এই ধরনের ঘটনা সত্যি সত্যি আমাদের উদ্বিগ্ন করে। সেই উদ্বেগ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের আজকের বিষয়। হুমকি বয়কটের শিকার স্বয়ং বিচারক, অভিযুক্তরা শাসক দলে, চুপ তাই পুলিশও। আলোচনার জন্য আমার একদিকে আছেন অশোক গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, আছেন সন্ধি মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা। আমার অন্যদিকে আছেন ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি, কলকাতা হাইকোর্টের, আছেন আইনজীবী অরুণাভ ঘোষ এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। কিন্তু যে ঘটনা দিয়ে এই অনুষ্ঠান শুরু করব, সেটা বিচারক মন্দাক্রান্তা সাহার। আমাদের এই রাজ্যে মহকুমা আদালতে দিনের পর দিন, কোনো একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয়, যে পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে, যে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে একজন সম্মানীয় বিচারককে, আসুন সেই ঘটনা আপনাদের সামনে রাখি। সুবিচারের জন্য সাধারণ মানুষ দ্বারস্থ হয় বিচার ব্যবস্থার। প্রশাসনের বিরুদ্ধে যখন প্রতিনিয়ত পক্ষপাতিত্ব, রাজনীতির রং দেখে কাজ করার অভিযোগ উঠছে, তখন বিচার ব্যবস্থার উপর মানুষের নির্ভরশীলতা ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সেই বিচার প্রক্রিয়াতেই বাধা দেওয়ার অভিযোগ শ্রীরামপুর মহকুমা আদালতের তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিরুদ্ধে। বিচারককে দিনের পর দিন হুমকি দেওয়া থেকে শুরু করে হেনস্থা করার মতো চাঞ্চল্যকর অভিযোগ। চলতি মাসের 7 তারিখ ঘটনার সূত্রপাত। শ্রীরামপুর মহকুমা আদালতের বিচারক মন্দাক্রান্তা সাহার অভিযোগ, অন্য একটি মামলার সাক্ষ্য গ্রহণের সময় আইনজীবী রাম ঘোষ হঠাৎই তার মামলার তৎক্ষণাৎ শুনানির দাবি জানিয়ে চিৎকার করতে শুরু করেন। বিচারকের দাবি, তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও তাতে কান না দিয়ে রাম ঘোষ অশালীন মন্তব্য করতে থাকেন এবং হুমকি দেন তাকে কোনো কাজ করতে দেবেন না। সেই সময় জয়দীপ মুখোপাধ্যায় নামে আরও এক আইনজীবী আদালত কক্ষে ঢুকে মামলাকারী বিচারপ্রার্থী সবাইকে জোর করে বের করে দেন বলে দাবি বিচারক মন্দাক্রান্তা সাহার। এই জয়দীপ মুখোপাধ্যায় তৃণমূলপন্থী আইনজীবী সংগঠনের শ্রীরামপুর শাখার সম্পাদক। সেই দিন বিকেলেই শ্রীরামপুর বার লাইব্রেরি বিচারক সাহাকে বয়কটের সিদ্ধান্ত নেয়। ঘটনার পরের দিনই জেলা জজকে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন বিচারক মন্দাক্রান্তা সাহা। এরপর 14 তারিখ একটি মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণ করতে তাকে কাঠগড়ায় ডাকেন বিচারক মন্দাক্রান্তা সাহা। অভিযোগ, জয়দীপ মুখোপাধ্যায় সহ কয়েকজন আইনজীবী সেই সময় আদালত কক্ষে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাকে সরাসরি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ বিচারক সাহার। ওই দিনই ঘটনার বিষয়টি লিখিতভাবে জেলা জজকে জানান তিনি, কিন্তু তারপরও আইনজীবীদের একাংশের হেনস্থা এবং গালিগালাজ থামেনি বলে অভিযোগ। 17 জানুয়ারি যখন একটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন আচমকাই আদালত কক্ষে ঢুকে পড়েন কয়েকজন আইনজীবী। বিচারক মন্দাক্রান্তা সাহার অভিযোগ, ওই আইনজীবীরা সরাসরি তার নাম করে হুমকি এবং গালিগালাজ করতে শুরু করেন, সাক্ষীদেরও জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন। ওই দিন ফের একবার এই ঘটনার কথা জেলা জজকে লিখিতভাবে জানান বিচারক মন্দাক্রান্তা সাহা। কিন্তু এত কিছুর পরও আইনজীবীদের বয়কট চলছে। গোটা ঘটনায় অনুতপ্ত হওয়া তো দূরের কথা, উল্টে বিচারক মন্দাক্রান্তা সাহার প্রতি আরও আক্রমণাত্মক অভিযুক্ত আইনজীবীরা। পশ্চিমবঙ্গের যে কোনো স্টেশনেই গেছেন, সেখানেই ওনার এগেনস্টে অ্যাজিটেশন হয়েছে। উনি অভদ্র ব্যবহার করেন, পক্ষপাতিত্বমূলক ব্যবহার করেন, লয়ারদের লয়ার জ্ঞান করেন না, চাকর বাকর ভাবেন। আমাদের একটাই দাবি, হুগলি জেলা থেকে ওনাকে সরিয়ে নেওয়া হোক। 20 জানুয়ারি এক সাক্ষী সাহস দেখিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য বিচারক সাহার এজলাসে হাজির হন। কিন্তু বিচারকের অভিযোগ, জয়দীপ মুখোপাধ্যায় সহ কয়েকজন আইনজীবী ফের একবার হাজির হয়ে সাক্ষীকে আদালত কক্ষের দরজায় দাঁড়িয়ে লাগাতার হুমকি দিতে শুরু করেন। বেরোলেই তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হবে বলে হুমকি দেন।
বিচারক সাহার দাবি, তখন তিনি শ্রীরামপুর থানার আইসিকে ফোন করে ওই সাক্ষীকে আদালত থেকে নিরাপদে বের করার জন্য নিরাপত্তা চান। বিচারকের ব্যক্তিগত রক্ষী এবং পুলিশ মিলে সাক্ষীকে বের করে নিয়ে যায়। ওই দিনই আইসি শ্রীরামপুরকে এ বিষয়ে চিঠিও দেন বিচারক সাহা। তাদের বিরুদ্ধে তোলা বিচারকের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবীরা। 30 বছর ধরে এই আদালতে আমি ওকালতি করছি, কি কোনোদিন এরকম অভিযোগ কেউ তোলেননি, কেউ শোনেনও নি, সেটা কেউ বিশ্বাসও করবেন না। সূত্রের খবর, জয়দীপ মুখোপাধ্যায় ও রামচন্দ্র ঘোষ সহ 14 জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের জন্য জেলা জজের কাছে আবেদন করেছেন বিচারক মন্দাক্রান্তা সাহা। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। জাস্টিস গাঙ্গুলি, রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। একজন বিচারক কোথায় বিচার পাবেন? ডে ইন অ্যান্ড ডে আউট প্রতিদিন তাকে যে হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হচ্ছে, কোথায় যাবেন বিচারক? দেখুন, এটা অত্যন্ত একটা উদ্বেগের ব্যাপার। বিচারক যারা আছেন তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকা দরকার, যারা বিচার প্রার্থী তাদেরও এবং আইনজীবীদেরও। এখানে যা দেখছি যে একজন বিচারকের প্রতি কিছু আইনজীবী অত্যন্ত উষ্মা প্রদর্শন করছেন। তিনি যখন আদালতে মামলা শুনছেন তখন তার আদালতে ঢুকে অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই মামলা শুনতে পাবেন না, এই মামলা শুনুন, এবং নানাভাবে তাকে বিরক্ত করা হচ্ছে এবং তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এটা থাকলে তো সুস্থভাবে বিচার করা অসম্ভব। এখন ধরুন এই ঘটনা যখন চলতে থাকে এবং যে ভাষা ব্যবহার হচ্ছে, আমি আপনাকে বলছি তার 20% আমরা পর্দায় দেখাতে পারবো না। সভ্য সমাজের ভাষা নয় না, এটা এই জিনিসটা আপনি বলছেন যেটা হচ্ছে সেটা সভ্য সমাজের ঘটনা নয়। সভ্য সমাজে কতগুলো আপ্ত বাক্যের ওপর সভ্য সমাজ চলে। এক হচ্ছে বিচার ব্যবস্থা হবে এমন একটা জিনিস যেখানে সবাই ভাববে যে আমি বিচার পাবো, সেটা নিরপেক্ষ হবে, সেটা কোনো দলের, কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হলে না চলবে না। এটাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূল কথা, এটাই আমাদের সংবিধানের প্রথম শপথ। আমাদের সংবিধানের প্রথম কথা কি দিয়ে শুরু হচ্ছে বলুন তো? জাস্টিস উইথ দ্য পিপল। যেটা আমরা যে জাস্টিস দেবো, সেই জাস্টিস মানে কি? ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল। সুতরাং জাস্টিস দেওয়ার, বিচার দেওয়ার, কোনো মানুষের অবিচার হলে তার একটা সুরাহা করাটা হচ্ছে আমাদের সংবিধানের প্রথম শপথ। এবং সেখানে সেইটা করার জন্য বিচার ব্যবস্থা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এবং জাস্টিস গাঙ্গুলি, আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে যেখানে এক্সিকিউটিভ পার্টে শাসন ব্যবস্থা নানা দুর্নীতি সামনে এসেছে, সেখানে প্রতিদিন বিচার ব্যবস্থার ওপর মানুষের ভরসা বাড়ছে। যেতে হবেই। আজকে সংসদীয় রাজনীতির এবং গণতন্ত্রের তো স্তম্ভ বিচার ব্যবস্থা। যে কোনো সভ্য সমাজে একটা বিচার ব্যবস্থা তো থাকবে, এবং সেটাকে যে নষ্ট করার এই যে চক্রান্ত, এটা অত্যন্ত অশুভ ইঙ্গিত। এতে এইভাবে এটা থাকলে তো গণতন্ত্র চলতে পারে না। আপনাকে কতগুলো আপনি প্রশ্ন করেছেন, বলছি এই বিচার ব্যবস্থার একটা নিরপেক্ষতা নিয়ে আজ থেকে নয়, এটা অনেক দিন ধরে আছে। আপনারা নিশ্চয় ম্যাগনা কার্টার কথা জানেন। ম্যাগনা কার্টার 13শ শতাব্দী ইংল্যান্ডে সেটা একটা যুদ্ধ করে তারা রাজার কাছ থেকে এটা আদায় করেছিল, টু নো ওয়ান শ্যাল উই ডিনাই জাস্টিস, জাস্টিস শ্যাল নট বি পারচেজড। সেই পরম্পরা চলে আসছে। ইংরেজ আমলেও ইংরেজরাও কিন্তু একটা বিচার ব্যবস্থার যেটা শুদ্ধিকরণ সেটা করেছিল। বিচার ব্যবস্থাকে তারা নষ্ট করতে দেয়নি। এবং আজকের যে আমরা বিচার ব্যবস্থা পেয়েছি সেটা তাদের তৈরি করা একটা একটা মোটামুটি একটা রূপরেখার উপর দাঁড়িয়ে আছে, কাঠামো, তার মধ্যে সেটাকে নিয়ে চলছি, সেটা তো কোনোদিন নষ্ট হয়নি একেবারে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি জাস্টিস ব্যানার্জির কাছে যাব। আইন কি বলছে জাস্টিস ব্যানার্জি? ম্যাগনা কার্টার সনদের কথা হলো, এখানে তো ন্যূনতম একজন বিচারকের যে অধিকার, একজন মানুষ হিসেবে অধিকার, বিচারক পরিচয় তো তারপরে, সেইটা প্রতি মুহূর্তে প্রতিদিন সেটা ভুলুণ্ঠিত হচ্ছে। কারণ হচ্ছে একটাই, যে আমাদের সংবিধানে যেটা অশোক বলল, জাস্টিস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক। জাস্টিসটা হচ্ছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, বেসিক স্ট্রাকচার, সংবিধানের মূল কাঠামো। সেই কাঠামোটা পশ্চিমবাংলায় ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে ভেঙে গেছে।
কারণ হচ্ছে যে অভিযোগগুলো আমরা পাচ্ছি বা যেগুলো দেখছি আমরা টেলিভিশনে, তাতে করে বিচারক বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন, বিচারক বিচার পাচ্ছেন না এবং বিচারককে মানে শাসানো হচ্ছে, যাকে বলে এটাকে আমরা বলি ইটস এ গ্রস অ্যাফ্রন্ট টু দ্য ডিগনিটি অ্যান্ড অথরিটি অফ দ্য কোর্ট, মানে কোর্ট প্রতি চরম অসম্মান। তার মানে আপনাকে জানিয়ে রাখি, আজকে মাননীয় বিচারক আদালত অবমাননা মামলা করার জন্য ডিস্ট্রিক্ট জাজের কাছে আবেদন জমা দিয়েছেন, সেই প্রক্রিয়া শুরু করে না ডিস্ট্রিক্ট জাজের কাছে পাঠাতে, ডিস্ট্রিক্ট হাইকোর্টে পাঠাতে হবে। আমার মনে হয় এখন হাই টাইম ল শুড বি অ্যামেন্ডেড এবং ডিস্ট্রিক্ট জাজের হাতে বা যে জাজকে অপমান করা হবে সে জাজের সরাসরি ক্ষমতা থাকবে কন্টেম্প প্রসিডিং করা। তা নাহলে এখন একজন বিচারককে যদি অপমান করে বা মানে ধরে তখন তাকে লিখতে হয় হাইকোর্টকে। হাইকোর্ট যদি মানে পাওয়ার টু ইস্যু কন্টেম্প প্রসিডিং ইন দি হ্যান্ডস অফ দ্য হাইকোর্ট, আমার মনে হয় হাই টাইম। কেন এখন মানে কন্টেম্পটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, সবাই কন্টেম্প করছে এবং দেখা যাচ্ছে যে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ দেখাচ্ছি, আমাদের বিচার ব্যবস্থা যে ভেঙে যায় আমাদের গণতন্ত্রটাও ভেসে যাবে। এবং ধরুন 7ই জানুয়ারি এই পর্যায়ের ঘটনার সূত্রপাত, আজকে এতগুলো দিন হয়ে গেল সেই এক অচল অবস্থা এবং এক অভিযোগ। আমাদের মাননীয় কতগুলো সদস্য কথাগুলো বললেন, দিস ওয়ার্ডস আর অন দ্য ফেস অফ ইট আর কন্টেম্প অ্যামাউন্টস টু এ গ্রস অ্যাফ্রন্ট টু ডিগনিটি অফ দ্য কোর্ট। বলছে ওই বিচারক সম্বন্ধে যে মন্তব্য করলেন নির্ভীকভাবে, আমার মনে হয় তাকেও অভিযুক্ত করা যায়, ওনাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া উচিত এবং মানে এটা মানে এটা মানে প্রেসিডেন্টে ভালো না এবং এই কথা বলা মানে হচ্ছে তার কোনো তথ্য প্রমাণ নেই। এটা হচ্ছে দলীয় নীতি, একে সরাতে হবে, হারাতে হবে। সে যাই হোক, কি বলবেন একে ব্যক্তিগত চরিত্র হনন, চরিত্র হনন এবং টেরোরাইজিং দ্য জুডিশিয়াল সিস্টেম অফ দ্য স্টেট। আমার বক্তব্য হচ্ছে টেরোরাইজ করে দেবে, আমার কথা শুনে চলতে হবে, না হলে তোমাকে সরিয়ে দেবো। এবং এটা করলে কি হবে, গণতন্ত্রটা ধ্বংস হবে। আমাদের গণতন্ত্র বলে যেটুকু অবশিষ্ট আছে, আর বিশেষ করে আমি বলবো অন্য স্টেট আমরা দেখি তো, পশ্চিমবঙ্গের বাইরে অন্য স্টেট আছে তো, সেখানে এতটা অবনতি ঘটেনি যেটা আমাদের এখানে ঘটেছে। আমার মনে হয় যেটুকু ঘটেছে এটা সূত্রপাত এবং এইভাবে এগোতে চললে আমাদের এখানে গণতন্ত্রের সমাধি হয়ে যাবে। আমি সন্ধিদার কাছে আসবো, তার আগে আপনাদের দেখাবো জেলার এসপিকে কোর্টের সুরক্ষা মজবুত করার জন্য মাননীয় বিচারক চিঠি লেখেন। তারপর আজ অবধি আমাদের চোখে পড়েছে শুধু একজন সিভিল ভলেন্টিয়ার কোর্ট রুমে আছেন, সিভিক ভলেন্টিয়ারের বাইরে কিন্তু কোনো রকম নিরাপত্তা আমাদের চোখে পড়েনি, তার ব্যক্তিগত দেহরক্ষী ছাড়া। সুতরাং যে কোর্টের ব্যবস্থা সুরক্ষিত করার আবেদন এবং আর্জি জানিয়েছিলেন স্বয়ং এসপির কাছে স্বয়ং সম্মানীয় বিচারক, এখনো পর্যন্ত এসপি দাবি করছেন যে তিনি ব্যবস্থা করেছেন, কিন্তু ব্যবস্থা অন্তত আমাদের চোখে বা ক্যামেরার চোখে পড়েনি। দেখুন পুলিশের ভূমিকা। 2005-এ জুনিয়র ডিভিশনের সিভিল জজ হিসেবে কর্মজীবন শুরু করেন মন্দাক্রান্তা সাহা। তারপর হাওড়া, সিউড়ি এবং কৃষ্ণনগরে বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর 2011-র মে মাসে শ্রীরামপুর মহকুমা আদালতের বিচারকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এহেন বিচারককে হুমকি, গালিগালাজ এবং হেনস্থার অভিযুক্ত তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ। আর এক্ষেত্রেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে আইনজীবীদের বিরুদ্ধে তাকে হেনস্থা ও হুমকির অভিযোগ করেছেন বিচারক সাহা, তারা পুলিশকেও গালিগালাজ করেছেন বলে দাবি তাঁর। বিচারকের দাবি, 14ই জানুয়ারি একটি মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণ করতে তাকে কাঠগড়ায় ডাকেন। অভিযোগ, জয়দীপ মুখোপাধ্যায় সহ কয়েকজন আইনজীবী সেই সময় আদালত কক্ষে ঢুকে বিচারক এবং পুলিশ অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিচারক সাহার দাবি, এই ঘটনার কথা তিনি হুগলির পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপারকে 20 তারিখ লেখা এক চিঠিতে বিচারক দাবি করেন তিনি 14 তারিখের ঘটনার কথা তাকে জানিয়েছিলেন। আদালতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে 19 তারিখ পুলিশ সুপারকে ফোন করেন বলে চিঠিতে দাবি বিচারকের। কিন্তু তারপরও কোনো ধরনের পুলিশি সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ তার। এই অবস্থায় 20 তারিখ পুলিশ সুপারকে চিঠি দিয়ে নিরাপত্তার বিষয়টি ফের তুলে ধরেন বিচারক মন্দাক্রান্তা সাহা। পরিষ্কার জানান নিরাপত্তা সংকটে, যদিও যাদের বিরুদ্ধে বিচারকের অভিযোগ সেই আইনজীবীরা কিন্তু তার সমস্ত দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আমরা কোর্ট অফিসার, আমরা জানি আমাদের এখতিয়ার কতটুকু, কোন কথা আমরা বলতে পারি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা আন্দোলন। সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য উনি মন গড়া কথা বলছেন। কিন্তু এরপরও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। নানা মহলে প্রশ্ন উঠেছে, একজন বিচারক যখন অভিযোগ করছেন তখন কেন আগেই নিরাপত্তার ব্যবস্থা করলেন না পুলিশ সুপার? কেন 20 তারিখ ফের অপ্রীতিকর ঘটনা ঘটার পর আইসিকে ফোন করে নিরাপত্তা চাইতে হলো বিচারককে? একজন বিচারককে যদি লাগাতার তার কাজে বাধা দেওয়া হয়, তাহলে কি সেক্ষেত্রে যথাযথ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের নয়? অভিযুক্ত আইনজীবীরা শাসকপন্থী বলেই কি পুলিশের গাছাড়া মনোভাব? প্রশ্ন বিরোধীদের।
পুলিশ সুপারের দাবি, অভিযোগ পাওয়ার পরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু আদালত সূত্রে খবর নিরাপত্তা বলতে দেওয়া হয়েছে একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার, যিনি পুলিশ পর্যন্ত নন। নিদেন পক্ষে একজন কনস্টেবলও দেওয়া গেল না। তাহলে এ কেমন নিরাপত্তা? প্রশ্ন রয়েই যাচ্ছে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। সন্দীপদা, একদিনের ঘটনা নয়, মানে 7ই জানুয়ারি, 14ই জানুয়ারি, 17ই জানুয়ারি প্রতিদিনের ঘটনা। 19 তারিখ এক ভদ্রলোক বিচার প্রার্থী হিসেবে তিনি ঢুকেছিলেন, কোনো আইনজীবী ঢুকছেন না, নিজের মামলা নিজে মুভ করবেন হিসেবে ঢুকলেন। তারপরে কার্যত তাকে তাড়া করে প্রহৃত করা হলো। অভিযোগ তথাকথিত কোট আনকোট যারা বলছেন আন্দোলন করছি তাদের বিরুদ্ধে অভিযোগ যে 14 তারিখ একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি বিচারের জন্য আসেন, তাকে হুমকি দেওয়া হয়। ডে ইন অ্যান্ড ডে আউট এই জিনিস ঘটছে, এবং পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আপনি ভালো বলতে পারবেন। মানে আইনজীবীদের এই আচরণ একেবারে দুর্বৃত্তের আচরণ। আইনজীবীদের কোনো আমাদের বিচারপতির ব্যাপারে তাদের হয়তো কোনো অসন্তোষ থাকে, কিন্তু তারও একটা সীমা থাকে যে সেটা ওরা কিভাবে করবেন। এটা একেবারেই দুর্বৃত্তের আচরণ, এবং আমরা সেটা এখন ক্রমাগত বাড়ার দিকে বিভিন্ন জায়গাতে, এবং সব দিকে যেটা সব দুর্ভাগ্যের কথা হয়েছে, পুলিশকে যেভাবে তাদের কাজের ব্যাপারে প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যেই সংবাদ মাধ্যমে আমরা দেখছি, এবং অনেকে যারা আছেন প্রত্যেক বহুজন একসঙ্গে কাজও করেছি, তাদের সঙ্গে দেখা হয়, এবং তাদের মধ্যে মনে মনে অসন্তোষ, অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে। এবং বিশেষ করে যে রাজ্যে বিচারকের রায়তে অসন্তুষ্ট হলে কোন আইনজীবী তিনি উচ্চতর কোর্টে যাবেন, তিনি এটাই তো নিয়ম। এবং এরা যে বলছেন যে আমরা আমাদের অসন্তোষ জানার, যে এই একজন বিচারপতি একজন আইনজীবী বললেন, উনি আইন যে একটা প্রাথমিক ধারণা ওর কিছু নেই, উনি কোর্টে এখন যাচ্ছেন, উনি ওই আমাদের এই প্র্যাকটিস করছেন, উনি যেটা বলছেন যে উচ্চতর কোর্টে যাবেন, তার যা বক্তব্য জানাবেন সেখানে উচ্চতর কোর্ট থেকে তারা যা দেখবেন তা তদন্ত করে যা করার করবেন। এটা যে নিজেই আইন হাতে নিয়ে কোর্টের মধ্যে গালাগালি করছেন, চিৎকার করছেন, অসভ্যতা করছেন, এটা যে করা যায় না এই প্রাথমিক ধারণাই নেই। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি শ্রীরামপুর এককালে কাজ করেছি, সভ্য সুষ্ঠু জায়গা, ভদ্রলোকেদের জায়গা, পুরনো আইনজীবীরা যথেষ্ট মাননীয় আইনজীবীরা ছিলেন। আমার এখনো মনে হয় কয়েকজনের কথা, তারা শ্রদ্ধেয়, তারা একটি মানে একেবারে আর এই আইনজীবী এবং এইসব জায়গাতে যেটা কোনো রাজনৈতিক দলের হয়ে এভাবে করতে নেই, এই বোধও নেই। কারণ যে রাজ্যে কি আশা করা যায়, যে রাজ্যে একজন পুলিশ কর্মচারী মানে আমাদের বিরোধী পক্ষের লোককে ভয় দেখানোর জন্য একটি মহিলাকে তারা ওই বিচুতি পাতায় চাবুক মানে ধারালো অস্ত্র দিয়ে তাদের ক্ষতবিক্ষত করে, তার কাজটা হচ্ছে তাদের বিরোধী পক্ষে ভয় দেখানো। সে রাজ্যে যাই হোক কোনো সভ্য ভদ্র নিয়ম যে কাজ করছে না, এটা প্রতিদিনের জীবনে প্রমাণিত। আমার এখনো মনে আছে আমাদের রাজ্যের আমাদের প্রাক্তন মাননীয় হাইকোর্টের বিচারপতি, তিনি কোনো তার কাজের সুবাদে বা কোনো টেলিভিশনে কোনো তিনি বক্তব্য প্রকাশ করেন, পছন্দ না হওয়াতে তাঁর স্ত্রীকে ধুতি পরিয়ে ছাড়বে এইরকম একটা হুমকি দেওয়া হয় শাসক দলের। একদম আপনাকে আমি জানিয়ে রাখি টেলিভিশনে বলেন এই স্টুডিওতে আমাকে এই ধরনের। ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি দর্শকদের দেখাবো এই অনুষ্ঠান চলাকালীন এই স্টুডিওতে প্রতিপক্ষ অনুষ্ঠান হয়েছিল, এইখানে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি তার বক্তব্য রেখেছিলেন, তার স্ত্রীর কাছে ফোন যায়, সে দেখাবো, কিন্তু তার আগে সভ্য সমাজের কথা হচ্ছে। আসুন দেখি যে একটা কথা শেষ করে আমি আমার খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় বিচারপতি মন্দারনাথ সাহা, তিনি যে নথি স্বীকার করেননি, তিনি যে কত অজস্র মানুষের শুভেচ্ছা এবং তার শ্রদ্ধা পাচ্ছেন, উনি হয়তো কেউ সামনে এসে বলবে না। এবং যেমন আমাদের পুলিশের জয়রামন, সে নিজের জায়গাতে তার স্থির ছিলেন, তাকে বদলি করতে হয়, তার অধস্তনরা সারা জীবন মনে রাখবে, তাদের সৌভাগ্য এরকম মানুষের কাছে কাজ করেছেন। মাননীয় মন্দারনাথ সাহা যেন এইটুকু মনে রাখেন, অজস্র লক্ষ বাঙালি বাংলার এবং বাইরের তারা তার শ্রদ্ধা সম্মানের আসনে কিন্তু উনি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে অভিবাদনযোগ্য। কিন্তু আপনাদের দেখাবো যে কোন সভ্য সমাজ বলে যেটা আমরা দাবি করি, সেই সভ্য সমাজে কি শব্দবন্ধ এজলাসের ভেতরে, আদালত চত্বরের ভেতরে উচ্চারিত হতে পারে। বিশ্বাস করুন 20% শব্দ যেটা তার অভিযোগপত্রে আছে আমরা দেখাতে পাচ্ছি না, কারণ সভ্য সমাজের পরিভাষায় সেই ভাষা, সেই শব্দ, সেই শব্দবন্ধ আসে না। যেটুকু পারলাম দেখালাম।
মানুষকে সুবিচার পাইয়ে দেওয়া যার কাজ, সেই বিচারকই কিনা এবার হুমকি হেনস্থার শিকার। আর তাকে অশ্রাব্য অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা এই বিচার ব্যবস্থারই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, আইনজীবী। বিচারক মন্দাক্রান্তা সাহার অভিযোগ, শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীদের একাংশ বিভিন্ন সময়ে তাকে আদালত কক্ষে ঢুকে হুমকি দিচ্ছেন, ব্যবহার করছেন জঘন্য কুরুচিকর ভাষার। আদালত সূত্রে খবর, অভিযুক্ত আইনজীবীরা তৃণমূলপন্থী। বিচারকের দাবি, 7ই জানুয়ারি একটি মামলার শুনানি চলাকালীন শ্রীরামপুর আদালতের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাম ঘোষ তাকে বলেন, আপনি কি ভেবেছেন যা খুশি তাই করবেন? আপনার কোর্টে কোনো নিয়ম মানা হয় না। আপনি যদি কাজ না করতে চান তাহলে বলুন, আমি চলে যাই। আপনি নিজেকে কি মনে করেন? ওই চেয়ারে আপনাকে কে বসিয়েছে? আপনার যা মনে হয় তাই করেন। আপনি চেয়ারে বসে অন্যায় করেন। শুধু তাই নয়, বিচারকের অভিযোগ, মুখোমুখি বচসায় তাকে কাজ না করতে দেওয়ার হুমকিও দেন ওই আইনজীবী। তার দাবি, রাম ঘোষ তাকে বলেন, আপনাকে আমি কাজ করতে দেব না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রামচন্দ্র ঘোষ। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ হচ্ছে যে ওনার আচরণ মানে রেকটিফাই করার জন্য এখানকার সিনিয়র লয়াররা আগে থেকেই সোচ্চার ছিল যে আপনি লয়ারদের অসম্মান করছেন। বিচারকের দাবি, 17ই জানুয়ারি তো সরাসরি তার নাম নিয়ে হুমকি দিয়ে বলা হয়, সাব জজ কোর্টে আগুন জ্বালো, সেই আগুনে মন্দাক্রান্তা সাহা পুড়বে। হুমকির মুখে মাথা নত না করায় বিচারককে শ্রীরামপুর থেকে তাড়ানোর চেষ্টা শুরু হয় বলে অভিযোগ। বিচারকের দাবি, 17ই জানুয়ারি তাকে বলা হয়, সাব জজ দূর হটো, তোকে শ্রীরামপুর থেকে পালাতে হবে, দূর হটো, দূর হটো, সাক্ষ্য গ্রহণ চলবে না, সাক্ষী নেওয়া যাবে না, সব অচল করে দেব। সাব জজ গাজোয়ারি করে সাক্ষী নেওয়া চলবে না, জবাব চাই, জবাব দাও। যত মামলা করবে লড়াই তত বাড়বে, যত চেয়ারে বসবে তত লড়াই বাড়বে। ওরে একে না মারে, নির্লজ্জের মতো চেয়ারে বসে আছে। শুধু বিচারক নিজে নন, অভিযোগ তার উপস্থিতিতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে সাক্ষী থেকে পুলিশ অফিসার সবাইকেই। বিচারকের দাবি, 14ই জানুয়ারি একটি মামলায় তদন্তকারী অফিসারের সাক্ষ্য গ্রহণের সময় আদালত কক্ষে ঢুকে জয়দীপ মুখোপাধ্যায় সহ কয়েকজন আইনজীবী সাক্ষীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেন, নাম ওখান থেকে, এখানে আগুন ঝরবে। ভাবছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ, কাজ কর, কাজ কর, খুব কাজ দেখাচ্ছিস, নাম ওখান থেকে, তোকে রাস্তায় পেলে চালাবো। এমনকি বিচারকের অভিযোগ, 20শে জানুয়ারি আইনজীবীদের একাংশ বলেন, ওই মন্দাক্রান্তা, ঠ্যাং ভাঙবো। বিচারককে কাজে বাধা দেওয়া আদালত অবমাননার শামিল বলে মত বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। আদালতের প্রাঙ্গণে বা কোর্টের মধ্যে একটা বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলন করাটা কখনোই উচিত নয়, এবং সেটা তো আদালত অবমাননার পর্যায়ে পড়বে বলে আমার মনে হয়। এমনকি বিচারকের অভিযোগ, নানা সময় তাকে লক্ষ্য করে নানা শব্দও করা হয়, তার বিরুদ্ধে তোলা হয় প্রতিহিংসামূলক আচরণের অভিযোগও। যদিও বিচারকের দাবি, অভিযোগের সপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি ওই আইনজীবীরা। রাজশ্রী দত্তগুপ্ত, সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। অরুণাবদা, ঠিক যেখানে সাধারণ মানুষ ভরসা খুঁজতে যান, আমি এবং অত সবে ভরসা ঢুকছি যায়, না, হ্যাঁ। আমি ওখান থেকে বলছি। হ্যাঁ, দুটো দেখলাম পক্ষপাতিত্ব বলেছে অভিযোগ, আরেকটা হলো মানে ইনএয়ার, আর হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা করবো। ঠিক আছে, পক্ষপাতিত্ব হলো এই দুজন আমরা এর কাছে মামলা করেছি দুজনের কাছে। তুমি বলতে পারো ভাই রায়টা ভুল হয়েছে, কিন্তু যে মুহূর্তে পক্ষপাতিত্ব বলবো ইটস আ ক্রিমিনাল কন্টেম্প। পয়সা খেয়ে রায় দিয়েছো, পক্ষপাতিত্ব করছে, এটা ক্রিমিনাল অন দি ফেস অফ ইট। এটা যদি দেখায়, এখন ক্রিমিনাল কন্টেম্পে বলছি, ক্রিমিনাল কন্টেম্প মিনস পাবলিকেশন, স্পোকেন অর রিটন। এই যে স্পোকেন বললো কথাটা কি, উইচ স্ক্যান্ডালাইজেস অর টেন্ড টু স্ক্যান্ডালাইজ, মানে অর লোয়ার্স দি অথরিটি অফ এনি কোর্ট, আর ইন্টারফেয়ার্স or tends to interfere with the obstruct or tends to obstruct the administration of justice in any manner. মানে তুমি বিচার ব্যবস্থাকে আটকালে একটা, তুমি বিচার ব্যবস্থাকে গালাগাল করলে একটা, ইমপিউট করলে যে ভাই এই লোকটা বদ বা না এই লোকটা পক্ষপাতের, একদম ক্লিয়ার কন্টেম্প। তুমি বলতে পারো ভাই উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন, যেমন শাহবানুর কেসে আমরা বলেছিলাম যে ভুল ব্যাখ্যা হয়েছে, আইন পাল্টেছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, অনেক। এবার আমি একটা বলি, দুটো কেস আমি রেফার করছি। একটা জলপাইগুড়িতে আমাদেরই মিঠুদা, আমাদের দেবপ্রসাদা, এর একটা অবস্থান করেছিল। আমাদের হাইকোর্ট কিন্তু হোল্ড করেছিল ক্রিমিনাল কন্টেম্প্ট। আচ্ছা, ক্রিমিনাল কন্টেম্প্ট, যে ওখানে কেন হাইকোর্ট হচ্ছে না এই ব্যাপারে। তুমি দুই, ইন্ডিয়ার অশোকদারও বেটার বলতে পারবে, মিশ্র বলে একজন লোক ছিল আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান অল ইন্ডিয়া, সে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিকে কোর্টের মধ্যে এ ধরনের উল্টোপাল্টা কথা বলে, পক্ষপাতিত্বর কথা, সুপ্রিম কোর্ট বলেছিল ইটস দ্য কন্টেম্প, বলে যে জেল পাঠিয়ে দেবো, হাতে পায়ে ধরে ছাড়া পেয়েছে। মনোজ মুখার্জি সাহেব ছিলেন এতে চিফ জাস্টিস। এটা দুই।
মানে আমাদের মুখার্জি কমিশনের হ্যাঁ, এবং তোমায় আমি বলি এই যে এক ধরনের উকিল, বিশেষ করে এটা হচ্ছে ক্রিমিনাল কোর্টগুলো, এরা গেলে এদের তুমি যে মুহূর্তে বাইরে থেকে লয়ার যাবে এরা চেঁচামেচি শুরু করে। এবার ধরো আমি হলাম লিডার, আমি বলে যাচ্ছি, পিছনে একদল লোক থাকে তারা গালাগাল শুরু করবে, মানে খেউর একদম কিস্তি খেউ করবে, যেটা মদন বুমেরাঙ্গত হয়েছে। আলিপুর কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যারা সওয়াল করতে দেননি তারা তো তৃণমূল। হ্যাঁ, আমি বলছি আমি কোন এই সেকশন এটা কি করছে, ধরো কি করে এরা ক্ষতি করে দেয় ক্লায়েন্টেরও। ধরো মদন মিত্রর কি হচ্ছে 120 হলো যে যোগ সাজস, 420 আর 406 মানে কনস্পিরেসি, চিটিং আর বিশ্বাসভঙ্গ, এই দুটো হলো 7 বছর জেল। জেনারেলি 3.5 বছর 3 বছর জেল হয়, তার বেশি হয় না, আর ফাইন হয়। যে মামলাটায় মদন মিত্রকে নিয়ে গেছে সেটা কিন্তু অলরেডি যে মেন অ্যাকিউজ যারা সুদীপ্ত সেন তারা বেলে আছে, সেই পয়েন্টটাই কেউ বললো না, পিছন থেকে গালাগাল শুরু করলো। এবং যিনি লয়ার তিনি খুব ভালো লয়ার, তিনি কিছু বলতেই পারলেন না। ইন এফেক্ট কি হলো, মদন মিত্রের বেলটা হলো না। আমি বলছি এবার সিবিআই অ্যালার্ট হয়ে গেল, এবার অন্য কেস দিয়েছে। এই যে ক্ষতি, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, তারপর আবার এই আলোচনা এবং আমার বক্তাদের কাছে আসবো। ছোট্ট বিরতির পর ফিরছি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আগে কথা হচ্ছিল বিচারপতি এবং বিচারকদের ওপর আক্রমণে। এই স্টুডিও সেই ধরনের এক ঘটনার সাক্ষী হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় এই স্টুডিওতেই প্রতিপক্ষ অনুষ্ঠানে সরকারের কিছু নীতির সমালোচনা করছিলেন। তার বাড়িতে তার এবং তার পরিবারের কাছে একাধিক হুমকি ফোন আসে। এই ধরনের ঘটনা, এই ধরনের উদাহরণ কিন্তু কম হয়নি সাম্প্রতিককালে। জুডিশিয়ালি বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আই এম সরি টু সে। আইনজ্ঞদের অনেকের মতোই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। আর তারপরই অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে ফোন করে তাকে ধর্ষণের অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 2012 সালের 17 আগস্ট এবিপি আনন্দর প্রতিপক্ষ অনুষ্ঠানে আসেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। রাত তখন 11:15 বোধ আমি একটা টেলিভিশন প্রোগ্রাম দেখছিলাম, আমি আজকাল খুব বেশি রাতে দেখি, 11:15 এই টেলিফোন কেম, হঠাৎ কথা নিয়ে বার্তা নিয়ে রাত্রিবেলা ফোন করে, না স্যার আপনার সিরিয়াস অ্যালিগেশন। কে করলো রে বাবা? করলে তো কি আছে? তাতে কিন্তু থেটে আরম্ভ হয়েছে, কাগজপত্র তৈরি করছে, মানে আমিও তৈরি থাকবো না, আপনি ছাড়া পাবেন না। দেন হি স্টার্টেড মেকিং অ্যাকুজিশন এগেনস্ট মি পার্সোনালি। অভিযোগ, স্টুডিও থেকে ফেরার আগেই তার স্ত্রীকে ফোনে হুমকি দেয় এক মহিলা কণ্ঠ। এমনকি বাড়ির নেমপ্লেট থেকে জাস্টিস শব্দটিও কেউ কেটে দেয় বলে অভিযোগ। একজন মহিলা ফোন করে, সমরেশ আছে, সমরেশ সাবধানে থাকতে বলবি, বিপদ হবে, আরো অত্যন্ত নোংরা কথা বলেছে। এখানেই শেষ নয়, বছর দেড়েক আগেই আইনজীবী অরুণাভ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিতে বিচারককে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা জেলা ও দায়রা আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সন্দীপ কুমার মান্না অভিযোগ করেন, বৈশ্বনাথ সহ বেশ কয়েকজন আইনজীবীর চাপের মুখে বাধ্য হয়ে তিনি অনৈতিকভাবে অরুণাভ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন। বৈশ্বনাথ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে না চাইলেও বিচারককে চাপ দেওয়ার এই চাঞ্চল্যকর দাবি ঘিরে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। এবিপি আনন্দ। অর্ণবদা, একটা আমার পরিষ্কার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিচারপতি, বিচারক, আইনজীবীদের যদি এই অবস্থা হয় সাধারণ মানুষ কোথায় যাবে? এই মামলাটা আলটিমেটলি বৈশ্বনাথ তুলে নেয়, ভগবতীদা এই মামলাটা আলটিমেটলি বৈশ্বনাথ তুলে নেয়। আচ্ছা, কেন সঞ্জীব ব্যানার্জি, জাস্টিস সঞ্জীব ব্যানার্জি বলেন যে আমি তো আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, বলেছি যে বিমান ব্যানার্জি আইনটা কনস্টিটিউশনাল ল জানেন না, সুতরাং অপমানিত হয়েছেন। তা জজ বললেন আমিও তো মনে করি অশোক সেন অনেক আইন জানে না, তাতে এটা কি ইয়ে হবে? হয়তো আমার এস্টিমেশনে পালকিওয়ালারও বড়, কিন্তু আমাকে মানে বাঁচিয়ে দিয়েছিল। বাঁচাবার কিছু না, আমি তো জেলে যেতে রাজি ছিলাম। একজন জজ, আমি নামটা বলছি না, তিনি খুব অ্যাক্টিভ স্টেপ নিয়েছিলেন, আমার খুব মানে সমবয়সী, এবং চিফ জাস্টিস অরুণ মিশ্র, তিনি বলছেন এটা চলতে পারে, তাই জন্য উইথড্র করে আলটিমেটলি, নয় ও কন্টেম্প্ট হয়ে যেত। আমি আবার বলি, আচ্ছা হাইকোর্ট কি করছে ইন দি কেস অফ 15(2)(b) বলছি, ইন দি কেস অফ এনি ক্রিমিনাল কন্টেম্প্ট, যেটা বললাম এই যে পক্ষপাতিত্ব অফ আ সাবঅর্ডিনেট কোর্ট, এটা সাবঅর্ডিনেট, দ্য হাই কোর্ট মে টেক অ্যাকশন অন আ রেফারেন্স মেড টু ইট
বাই দি সাবঅর্ডিনেট কোর্ট অন অন মোশন মেড বাই দ্য অর ইন রিলেশন টু। তো এ তো করেছে, ভদ্রমহিলা লিখেছেন, আমি যা তোমার যা কথা বলে রেজিস্ট্রারকে লিখেছে, কিছু করছে না। এবং এই জায়গাটা আমি বলছি যে যে হাইকোর্টের যদি চিফ জাস্টিস কিছু না করতে পারেন, তাহলে এই লোয়ার জুডিশিয়ারি লোক যাবে কোথায়? এবং এটা শুধু একটা কোর্টে না, একদম পিওর বেলের ব্যাপারে হচ্ছে। 2 লাখ, 3 লাখ, 1,50,000, এবং থানার ওসি যা বলে, এবং যেটা এখন হয়েছে লোয়ার জুডিশিয়ারি জাজেদের যেটা হয়েছে, থানার ওসি এসে এই যে সরকারি উকিলকে বলল, পাবলিক প্রসিকিউটর অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর বেলবন্ড তোলে যেমন না, বেলবন্ড না, বলল সেটা যা বলবে সেটাই হবে। তুমি ধরো কোনো আসামির উকিল, সেটা প্রশ্ন নেই, শুনবে না। এবং আরেকটা যেটা আমার ক্ষেত্রে করেছিল, এগুলো ঘটনা, আমার জুনিয়র গেছে ওকালতনামা নিয়ে অর্ডারটা তুলবে, যে মুহূর্তে রোটে গেছে যে আমার জুনিয়র গেছে, সঙ্গে সঙ্গে ভিতরে ওকালতনামা তাকে ছিঁড়ে ফেলে। মহিলা 7টা অবধি সে বসে আছে। ডিস্ট্রিক্ট জাজ বলছেন যে আপনি এক কাজ করুন, সিলভার স্প্রিং অথবা ওই সোনার বাংলার কাছ থেকে এই অর্ডারটা আমি করে দিচ্ছি, নিয়ে যান। নিজের ঘরে বসে টাইপ করিয়েছে, ভাবো, এমনি পাচ্ছে না, কাগজ পাওয়া যাচ্ছে না, সে নিজের ঘরে বসে টাইপ করিয়েছে, বললো ওটা নিন। আমার জুনিয়র বলছে না, আমায় মেরে ফেললো, আমি এখান থেকে নেবো না, এবং আনতে পারেনি। এবং ডিস্ট্রিক্ট জাজ, সে এখন হাইকোর্টের জাজ, সেও অসহায়। তা লোকে যাবে কোথায়? একদম একেবারে এই লোকে যাবে কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবেন? আজকে মাননীয় বিচারকের সঙ্গে দিনের পর দিন যা হচ্ছে, তাতে সাধারণ মানুষ, বিচার প্রার্থী যারা, তারা প্রতিদিন অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়ছেন। দেখুন, শ্রীরামপুর মহকুমা আদালতের বিচারক মন্দাক্রান্তা সাহাকে কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ আইনজীবীদের একাংশের বিরুদ্ধে। এমনকি ওই বিচারকের এজলাসে যারা সাক্ষ্যদানের জন্য যাচ্ছেন তাদেরকেও হুমকি দেওয়া এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করলেও এসবের জেরে যে বিচারে বিলম্ব হচ্ছে তার প্রমাণ কিন্তু মিলতে শুরু করেছে। কার্তিক ডোম নামে এক ব্যক্তি 27 জানুয়ারি শ্রীরামপুরের অ্যাসিস্ট্যান্ট সেশন জাজকে চিঠি দিয়েছেন। তাতে তার দাবি, 19 তারিখ তিনি যখন আদালতে হাজিরা দিতে উপস্থিত হন তখন কয়েকজন আইনজীবী গেটের সামনে তাকে আটকান, যার জেরে তিনি হাজিরা দিতে পারেননি। কার্তিক ডোমের অভিযোগ, হাজিরা দিলে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়, ফলে ভয়ে তিনি ফিরে যান। চিঠিতে কার্তিকের আরও দাবি, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন না। শ্রীরামপুরের অ্যাসিস্ট্যান্ট সেশন জাজকে লেখা এই চিঠি সামনে আসার পরও অভিযুক্ত আইনজীবীদের দাবি, তাদের বিরুদ্ধে বিচারক মন্দাক্রান্তা সাহার তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। জয়প্রকাশ বাবু, একটা সময় রাজনৈতিক দল সিপিএম এর মিছিল থেকে স্লোগান উঠেছিল, অমিতাভ লালা, বাংলা ছেলে পালা, এবং বিমান বসু সেই কথা বলার জন্য হাইকোর্টে দাঁড়িয়ে তাকে ক্ষমা চাইতে হয়েছিল। আপনি আমায় বলুন যে কোর্টের মধ্যে বলা হচ্ছে একদিন জেল হতে হয়েছিল, সেদিন সেই রায় দিয়েছিলেন এই জাস্টিস অশোক গাঙ্গুলি। হাইকোর্টের মধ্যে বলা হচ্ছে, বিচারকের অভিযোগপত্রে আছে যে হুগলি ছাড়া করতে হবে, ক্যামেরার সামনে প্রকাশ্যে দাবি হচ্ছে হুগলি থেকে সরিয়ে দিতে হবে। মানে আইন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা তো বিচারক জাস্টিস না পেলে আর থাকবে না। না, মমতার উপর ভরসা থাকলেই হবে। এখন বাংলায় যা অবস্থা, আপনারা বারবার বলছিলেন না আইনজীবী, সব আইনজীবী খারাপ না। আপনারা যখন এই কথাটা আবার চালাবেন, এক মিনিট, না আমি বলছি যখন এইটা চালাবেন আইনজীবী বলে, ওটা একটু বদলে দিয়ে বলবেন তৃণমূল পন্থী আইনজীবী। এই তোমায় অ্যাড করছি, বলে দেবেন, এক মিনিট, বলো। তৃণমূল পন্থী আইনজীবী এইটা বলবেন, কারণ এই যত কিছু গন্ডগোল দেখছেন এর মূল জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ বিরোধী দিয়ে দল এবং রাজ্যকে সম্পূর্ণভাবে গ্রাস করেছেন এবং বিচার বিভাগটাকেও গ্রাস করার চেষ্টা করছেন। ওনার সব থেকে বড় সমস্যা তো এইখানে। না, আমি আসছি কুণালের ব্যাপার। কি হয়েছে ঘটনাটা পুরোটা নিয়েছেন পুলিশ আমার, দল আমার, আমি মুখ্যমন্ত্রী, প্রশাসন আমার, আদালতটাও আমার হতে হবে। আর এই ভদ্রমহিলার বিরুদ্ধে এত রাগ কেন জানেন? কারণটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এই ভদ্রমহিলা ডিস্ট্রিক্ট জাজ না, মন্দাক্রান্তা সাহা, মানে মাননীয় বিচারক, তিনি কুণাল বাবুরও শুনেছিলেন। তো কুণাল বাবুর মামলা ওনার ওখানে শুনেছিলেন। সেখানে যখন এরা সেই হাড়ের চিৎকার চেঁচামেচি গালাগালি করতে গিয়েছিল, উনি একদম আদালত খালি করিয়ে দিয়েছিলেন।
সংবাদ মাধ্যমে হলো তো। খবর হয়েছিল যে এই মামলার সঙ্গে যুক্ত নন সেটা তারা হতে তারা পারে, বেরিয়ে যান। শুনুন হতে পারে নোটিশ এটা। দিয়েছে। ঘটনাটা হচ্ছে এখন বাংলায় সংবিধান চলে না। এক্ষুনি জাস্টিস ব্যানার্জি বলছিলেন যে আইনের পরিবর্তন করা দরকার, কন্টেম্প প্রসিডিংসটা আরো ইজি করা দরকার যাতে সকল সহজে হতে হয়। শুধু বাংলার জন্য তো আইন পরিবর্তন হবে না, অন্য রাজ্যে তো নেই। এই রাজ্যে সংবিধান নেই, এখানে বলা হয় মমতা বিধান। আর এই যে আইনের যারা রক্ষককে দেখলেন মানে আইনজ্ঞ, তারা বলে এটাকে বং বিধান। আপনি গিয়ে শুনবেন, সংবিধান বলে না, বলে সংবিধান দিল্লিতে, বাংলায় হচ্ছে বং বিধান। কার বিধান? মমতার বিধান। আজকে এই জায়গার জন্য আপনারা আমরা যতই আলোচনা করি না কেন, একজনই এটার জন্য দায়ী, এই বাংলার অধঃপতন। বিচার ব্যবস্থা কেউ পাচ্ছে না, সাধারণ লোক। এই একজন মহিলা বিচারককে নির্দ্বিধায় তৃণমূলের আইনজীবী গালাগালি দিয়ে যাচ্ছেন। সমস্ত কিছুর মূল হচ্ছে একজনই, যিনি এই বাংলায় শান্তি আনবেন বলে এইটা এনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই কথা একটা বলবো আপনাদের, বলি যে জাস্টিস হচ্ছে না বলছেন, জাস্টিস তো হচ্ছে উল্টো দিক দিয়ে যদি দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন আমার সিস্টেমে আমি জাস্টিস দেব, আমার সিস্টেমে না, পাশাপাশি বিচার না, ব্যবস্থা নিয়ে অভিষেক- অভিযোগও না, তুলছেন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গিয়ে কেউ চর মারে, খারাপ ঘটনা, তার জন্য অ্যাটেম্পট টু মার্ডার হবে। আর একটা মহিলাকে হাত কেটে গায়ে বিচুটি দিয়ে মৃত্যুমুখে করে দিলে সেটা হবে একটা অর্ডিনারি বেলেবল অফেন্স। এই যে জায়গাটা পুলিশকে দিয়ে, সাধারণ লয়ারদের দিয়ে, সবাইকে দিয়ে, এবং অর্ধেক বিচারকও তো মুখ খুলতে পারছেন না, তাদেরও তো বাড়িতে বাচ্চা নিয়ে থাকতে হয়। আপনি ভাবুন তো, যদি আজকে আপনার অবস্থা যদি অন্য কারুর হয়, যে বাড়িতে বাচ্চা বাবা মা নিয়ে বাঁচবো কি করে, তার থেকে মেনে নেওয়া ভালো। মমতা জয়, এই তো মামাটি মানুষের সরকার চলছে। জয়প্রকাশ বাবু, আপনি রেফার করলেন, আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে বিচার ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন। সারদাকাণ্ডে ধৃত মদন মিত্রকে সম্প্রতি যতবার আদালতে তোলা হয়েছে ততবারই মন্ত্রীর অনুগামী এবং তৃণমূলপন্থী আইনজীবীদের হট্টগোল স্লোগানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এজলাস। এমনকি এজলাসে দাঁড়িয়ে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে তৃণমূলপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। এই ছবি দেখে আইনজ্ঞদের অনেকেই ভুরু কুঁচকেছেন, যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছেন এ আর নতুন কি, বিচার ব্যবস্থার প্রতি তৃণমূলের মনোভাব যে কি সেটা তো বিভিন্ন ঘটনায় বারবার প্রকাশ্যে এসেছে। 2 বছর আগে বিধানসভার এক সেমিনারে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। জুডিশিয়াল বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে? রায় বিরুদ্ধে গেলেই বিচার ব্যবস্থার প্রতি তৃণমূলের বিষোদ্গারের আরও একাধিক অভিযোগ উঠেছে। 22শে জুন কলকাতা হাইকোর্টে সিঙ্গুর আইনকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেয় বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চ। অত্যন্ত সুকৌশলে সেদিনই বিধানসভায় তৃণমূল বিধায়ক তাপস রায় জানতে চান বাম আমলে কোন কোন বিচারপতি বিশেষ কোটায় রাজ্য সরকারের কাছ থেকে জমি পেয়েছেন। এর উত্তরে রাজ্যের এক মন্ত্রী জানান বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, তপেন সেন, প্রসেনজিৎ মণ্ডল, অসীম বন্দ্যোপাধ্যায় সহ 17 জন রাজ্য সরকারের কাছ থেকে বাম আমলে জমি পেয়েছেন। আর এই প্রশ্ন উত্তর ঘিরেই বিভিন্ন মহলে ওঠে প্রশ্ন, সিঙ্গুর আইনকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দেওয়াতেই কি জমি প্রাপকদের তালিকায় পিনাকি চন্দ্র ঘোষের নাম উল্লেখ করে তৃণমূল তার সঙ্গে তৎকালীন বাম সরকারের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল? বেআইনিভাবে পিনাকি চন্দ্র ঘোষ জমি পেয়েছেন এমনটা প্রমাণ করার কৌশলে কি নিয়েছিল তৃণমূল? যদিও আদতে সম্পূর্ণ আইন অনুযায়ী জমি পেয়েছিলেন বিচারপতিরা, কোনো দুর্নীতি তাতে ছিল না। দলনেত্রী এবং দলের পথ অনুসরণ করে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তোপ দেখেছিলেন মমতার মন্ত্রিসভার সদস্য বেচারামও। টাটা সিপিএম একজোট হয়ে এবং তাদের অনুগত বিচারক দিয়ে সিঙ্গুরের মামলাটাকে হাইকোর্টে হারিয়ে দিয়েছে। এবার শ্রীরামপুরে বিচারককে হেনস্থা ও হুমকির অভিযোগ ওঠার পর বিরোধীদের দাবি শাসকের বিচার ব্যবস্থাকে আক্রমণের ট্র্যাডিশন সমানে চলেছে। এবিপি আনন্দ। বিমলবাবু, গোটা দেশে এই প্রবণতা আছে যে রায় নিজেদের সপক্ষে না হলে সেই রায়কে এবং বিচার ব্যবস্থার ওপর আঙুল তোলা। আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু যে ভাষায়, আপনি অধ্যাপক মানুষ, যে ভাষায় আজকে এজলাসে কথা হচ্ছে বলে একজন বিচারক, তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, আমি লিঙ্গ বৈষম্যে যাচ্ছি না, সভ্য ভদ্র সমাজে তার 20% ব্যবহারযোগ্য না, এটার জন্য কোনো জাস্টিফিকেশন আছে কি? না, আপনি এমন একটা বিষয়ে আমাকে বলতে বললেন,
আমি তো আইনের লোক নই, আইনের ওই এলাকাগুলো একটু অ্যাভয়েডই করি সবসময়। যদিও সাম্প্রতিককালে একটা খুব মানে বিখ্যাত বা অন্যরকম মামলার সঙ্গে আমার নাম জড়িয়েছিল, আমি মামলাটা করেছিলাম সে একবারই, তারপরে আমি কোর্টের চত্বরে কোর্টে যাই না, আমি পছন্দও করি না জায়গাটা। কিন্তু এমন একটা বিষয় বলছি যে কোনো না কোনো সময় না কন্টেম্পটে পড়ে যাই, সেই ভয়ে আমি কি ভয়টা রেখেই কথাগুলো বলছি। প্রথমে আমি সন্দীপবাবুর একটা শব্দ সম্পর্কে আমার একটু আপত্তি আছে। সন্দীপবাবুকে আমি যথেষ্টই শ্রদ্ধা করি, কিন্তু আইনজীবীদের সম্পর্কে প্রমাণ ছাড়া দুর্বৃত্ত শব্দ আমার মনে হয় না বলাই ভালো। প্রমাণ করতে হবে। প্রথমত তারা এটা বলেছেন কিনা এটা প্রমাণিত হতে হবে। হতে পারে, কিন্তু তারা যে এইগুলো বলেছেন সেটা প্রমাণিত হতে হবে। বললো তো সামনে, বলছি তো, তিনি এই যা কথা বলেছেন তাতে দুর্বৃত্ত বলা যায় না, আমি অন্তত বলতে পারছি। কি করবে? কোর্টের মধ্যে কি বলেছেন আমি শুনিনি, একজন বলছি না না না, তুমি বোম মারো, আমি আমার নিজের ছোট ভাই আইনজীবী, আইন ব্যাপারটা জানি না, অনেক কিছু আমি দেখেছি, বললে অনেক কিছু বলতে পারি, না বলা ভালো। একটা সময় এমন হয়েছিল 1982 একটা বিচার হয়েছিল, সব্যসাচী মুখোপাধ্যায় বোধহয় একটা রায় দিয়েছিলেন যে এ রাজ্যে ইলেকশনটা বন্ধ থাক। সিপিএম ভয় পেয়ে গিয়েছিল, একদম হাইকোর্টে চলে গিয়েছিল, সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে ছিলেন অশোক সেন। অশোক সেন সেই কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন, এবং আপনি সেই সময়কার কাগজ পড়বেন, কোর্ট প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল যে আপনি এই ধরনের মন্তব্য করবেন না। অশোক সেন ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমি তো এরকম অনেক প্রোগ্রামে আসি, বিভিন্ন রায় যদি পছন্দ না হয়, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আইনজীবী যেটনে আদালতের বিরুদ্ধে কথা বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয়েছে যে বিচারপতিরা এগুলোকে কগনাইজেন্সে নেন না কেন। আমার কিন্তু মনে হয়েছে আদালতের বিরুদ্ধে নয়, বিচারকের বিরুদ্ধে। প্রথম কথা আমরা আপনাকে বলছি, জাজমেন্ট ক্রিটিসাইজ করাই যায় না, জাজমেন্ট ক্রিটিসাইজ করা যায়, তার একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের বাইরে গেলে কিন্তু বিচারকের ব্যাপারটাকে নেওয়া উচিত, যে কেন এইভাবে চললে কিন্তু আর বিচার বলে কিছু থাকে না যদি এইভাবে এই টোনে বিচারের সমালোচনা হয়। একজন বিচারপতি, আমরা বিচারপতির কাছে আশা করি তিনি জাস্টিস দেবেন। এখন তিনি বলেছেন যে কোথাও তিনি অসম্মানের মুখোমুখি হচ্ছেন, কাজ চালাতে পারছেন, প্রথম কথা যেটা আপেক্ষিক, কাজ চালাতে পারছেন তা তো আপেক্ষিক। উনি মনে করছেন যে উনি ফেভারে যাননি বলে কোনো মানে হয় না। না না না, উনি কতগুলো আইনজীবীর খারাপ অবস্থার মুখোমুখি হয়েছেন, তিনি বলেছেন এটার তদন্ত হতে হবে। কোনটাই গালিগালাজকে জাস্টিফাই করে না, গালিগালাজ করেছে সেটা প্রমাণিত হতে হবে। আপনি ধরে নিচ্ছেন গালিগালাজ করেছে, আপনি কি শুনেছিলেন? এই চ্যানেলে কতবার পক্ষপাতিত্ব শব্দটা ব্যবহার হয়েছে? পক্ষপাতিত্ব গালিগালাজ আমি বলদা আপনাকে আমি বলছি যে আমার সাংবাদিক, আমার রিপোর্টাররা গেছিল, আপনি কোনোদিন এনআর এজলাসে যান, আপনি বলবেন যে বয়কট, যিনি আপনি ঢুকতে যাবেন এবং আপনাকে আমি বলছি পূর্বতন চতুর্দশ পুরুষের নাম করে গালিগালাজ হবে। শুনুন, আপনি বিচার নিতে যাচ্ছেন কিন্তু না না না, আপনি বিচার নিতে যাচ্ছেন, আপনি কিন্তু ওনার সঙ্গে ব্যক্তিগত দেখা করতে যাচ্ছেন না, আপনার ডেট পড়েছে, আপনি কোর্টে যাচ্ছেন। কিভাবে? আমি আপনাকে তো উদাহরণ দিচ্ছি। 19 তারিখ ভদ্রলোক বললেন আমার কোনো লয়ার আসছেন না, বললেন আমার লয়ার দরকার নেই, আমি নিজে মুভ করব। তাকে চোর চোর বলে তাকে এজলাসের সামনে মারা হলো, বা 14 তারিখ অন্তঃসত্ত্বা মহিলা, তাকে হুমকি দেওয়া হলো। এগুলো মারাত্মক অভিযোগ, অবশ্যই মারাত্মক অভিযোগ, আপনাকে জাস্টিফাই করা যায় না। বিচারপতির এজলাস বয়কট করাটা নতুন কোন আপনি বিচারপতি বাদ দিন, আপনার ক্লাসে এই ভাষা ব্যবহার করলে আমি একটা ছোট প্রশ্ন না, বিমল বাবু আপনি কাকে ডিফেন্ড করছেন? তাহলে কোন অ্যাক্ট, কোন কাজটাকে ডিফেন্ড করছেন? আমি আপনি ধরে নেবেন যে আমি কাউকে ডিফেন্ড করছি, তাহলে করুন খারাপ। এই ঘটনা ঘটে থাকলে নিশ্চয়ই অন্যায়, কিন্তু সেটা প্রমাণিত হতে হবে, সেটা তো অন্য কথা। কিন্তু এইটা তো বলছি বারবার, এটা আপনি ধরে নিচ্ছেন ঘটেছে, আমি ধরে নিচ্ছি, আমি ধরে নেব না যে ঘটেছে, আমরা যেন আপাতত ধরে নিচ্ছি আমি কাউকে বিশ্বাস করছি না, আমি তদন্তকে বিশ্বাস করছি, আগে তদন্ত হোক তারপর হয়েছে। শুনুন, এখানে আলোচনাটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। না না, উত্তপ্ত হয় না, আমি চেঁচিয়ে বলেছি, মাস্টারি করার বদভ্যাস, আর কিছু না, ঠিক আছে, মাস্টারি করার বদভ্যাস, চেঁচিয়ে কথা। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এখানে শুনুন, এখানে যে ব্যাপারটা নিয়ে আমি শুনছি, এসে থেকে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, কেননা ওই আইন ব্যবস্থার সঙ্গে, এই প্রক্রিয়ার সঙ্গে আমি অনেক ধরে যুক্ত, ভগবতীদা যুক্ত, এখনও যুক্ত আছে আমাদের অরুণাভ ঘোষ। আমি মনে করি যারা আইনজীবী তাদেরও
তারা ঠিকমতো সাহায্য না করলে Intellectual সঠিক, pursuit, intellectual pursuit। তাদের ঠিকমতো মানে বিচার করা যায় না। তারা অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা অঙ্গ বিচার ব্যবস্থা। সুতরাং আমি বলছি, আমি এক জায়গায় বিমলবাবুর সঙ্গে একমত, যখন শুনি বিচার মানে কোনো একজন বিশিষ্ট ভদ্রলোক আইনজীবীদের দুর্বৃত্ত বলছে, আমারও খারাপ দুর্বৃত্তের আচরণ। কিন্তু যাই হোক, কিন্তু আজকের দিনে যে জিনিসটা শুনছি, যে ধরনের আচরণ, এই আচরণকে কেউ সমর্থন করতে পারে না। আশা করি উনিও করবেন না, করি না, একেবারেই করি না। সেটা প্রমাণিত কিনা জানি না, হতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং যে এখানে বিচারক তিনি কমপ্লেন করছেন যে এইসব ঘটনা ঘটছে, সেটা একটা গুরুত্ব আছে। যিনি বিচার করছেন তিনি বলছেন জাস্টিস গাঙ্গুলি, কেউ বিচার পাচ্ছে না, বিচার প্রার্থীরা গিয়ে ফেরত আসছে। নিয়ন্ত্রণ করতে পারছেন না, ব্যক্তিত্বের সংকট আছে, এটাও কি হতে পারে? আমি ধরে নিলাম বিমল আপনি ঠিক বলছেন। আপনি বলুন যে সেই বিচার প্রার্থীরা কি করবে, কি অপরাধ করেছিল যারা বয়কটের মুখে পড়ছে? ওই কোর্টে আরো অনেক বিচারক রয়েছে। আপনি বয়কটটা আপনাকে বলছি, শুনুন, তার জন্যই ওই বিচার, ওই যে মাননীয় অন্যায়টাকে সমর্থন করছি। আমি জাস্টিস ব্যানার্জির কাছে একবার আসবো। সুমন বাবু, কথাটা বলি, ধরুন আমরা তো অনেকদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছি, ওনারা করেছেন, ইনিও করেছেন। এনারা আমরা সবসময় জানি যে কিছু কিছু বিচারক কড়া হন, কিছু কিছু বিচারক লিবারাল হন, কিছু কিছু বিচারক ব্যবহার খারাপ থাকে। তাই বলে সেইখানে সেই যে বিচারক যে আমার পছন্দ নয়, সেখানে কোনো রকম বিচার ব্যবস্থাটাকে আমি নষ্ট করে দেবো। অন্য কোনো বিচার প্রার্থী এসে, এখানে শুনছি যে সাধারণ মার খেতে হবে, সাধারণ লোক যে কোনো উকিল দেয়নি, সেই আসতে পারবে না, সেই যে কোর্টটাকেই বন্ধ করে দেবে, এটা কিন্তু ঠিক না। না, এটা তো অবশ্যই আমি তাকে সমর্থন করছি। এটাই বলছি, এটাই আজকে তৃণমূল সরকারের এটাই বিশেষ। তৃণমূলের কথা বলছি না, আমাদের সেটাই বলার। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে অনেক দিন আগে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টে যখন ইংরেজ আমল, একজন বিচারক ছিলেন, তার নাম জাস্টিস নূর। তিনি একটা আদেশ দিয়েছিলেন, খুবই অন্যায়, মানে আপাত দৃষ্টিতে একটা বিতর্ক হয়েছিল। তিনি বলেছেন সংগ্রাম নারায়ণ শিলাকে কোর্টে আনতে হবে, এই নারায়ণ সংগ্রাম শিলা কোর্টে আনতে হবে। এইটার যে শালগ্রাম শিলাকে কোর্টে আনার যে গুরুত্ব, সেটা তিনি বোঝেন। এই ব্যাপারে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার লেখায় তার অত্যন্ত মানে ক্রিটিসিজম করেছে, তার জন্য তার কন্টেম্পট হয়েছিল। তখন এই কন্টেম্পট অ্যাক্ট কিছু আসেনি, সেই কন্টেম্পট অ্যাক্ট প্রিভি কাউন্সিল অব দি বহাল রইল 10A ইন্ডিয়ান অ্যাপিলে রিপোর্টেড। সেইটার বিরুদ্ধে সারা বাংলাদেশ তখন উত্তাল হয়েছিল, ভীষণ আপত্তি হয়েছিল। এবং আপনাকে বলে রাখি, শুনুন, আশুতোষ মুখার্জির মতো লোক, তিনি তখন ছাত্র, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তিনিও এসে হাইকোর্টে বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু এইভাবে নয়, এইভাবে না। আমি জাস্টিস ব্যানার্জির কাছে, তিনিও তো একজন নামকরা লোক, একটা আইনের একটা ফয়সালার বিরুদ্ধে বিক্ষোভ হয়, এটা নতুন কিছু নয়, অনেক কেসে আছে, কিন্তু বিক্ষোভের একটা নিয়ম আছে। একদম বিক্ষোভে নিয়ম। আমি বলছি যে এই বয়কটে সাধারণ বিচার প্রার্থীরা, আমি আপনাকে বলছি 2002-তে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, 17ই ডিসেম্বর 2002-তে এই নির্দেশ ছিল হরিশ উপল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এইভাবে বয়কট করা যায় কোর্টের মধ্যে? মানে কারা সাফারার হচ্ছে? লিটিগেন্ট, বিচার ব্যবস্থা। কোর্ট যাটাকে কাজটা করে, এটা একটা সভারেন ফাংশন, সুপ্রিম কোর্ট বলেছে। বিচার যে নিজের কাজটা করে না, এটা একটা লোকের বিচার পাওয়ার যে অধিকার, সেটা দেখে সুপ্রিম কোর্ট বলছে কন্টেম্পট, দিস ইজ দ্য কন্টেম্পট, এটা একটা সভরেন ফাংশন। যাচ্ছে না কেন এটা বলুন, কারণ এদের একেবারে আমার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জাস্টিস ব্যানার্জি বলছেন যে বয়কট করা মানেই হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট। আমার সময় শেষ, আপনাদের ধন্যবাদ। কিন্তু একটা জিনিস বলবো, যে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের যখন ভরসা বাড়ছে, তখন সেই জায়গাটাকে কাজের অযোগ্য করে দেয়া, বয়কট করা, তার সব থেকে একদিকে যেমন মাননীয় বিচারক, তার অসম্মান হচ্ছে প্রতিদিন, তার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তা মারাত্মক, এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে কতবার এই ধরনের অভিযোগ, এই ঘটনা ঘটেছে, তা সত্যি সত্যি একটা নজির হয়ে থাকবে, খারাপ নজির হয়ে থাকবে, নিয়ে সন্দেহের অবকাশ নেই। পাশাপাশি প্রতিদিন আমার আপনার মতো সাধারণ মানুষ, সাধারণ বিচার প্রার্থীদের ফিরে আসতে হচ্ছে। এ লজ্জা ঢাকার সত্যিই বোধহয় কোনো যুক্তি নেই।
আমার সময় শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।